খা মা খা। ও একটা ভুল হয়ে গেল বুঝলি মা, ওই নীল স্যারের ভাই এ বাড়ির সামনে পর্যন্ত এলো, অথচ ওকে ভিতরে ডাকা হলো না, শুধু মুখেই চলে গেল ছেলেটা বাড়ির বাইরে থেকেই। না না বাবা, উনি শুধু মুখে থাকেন না, তুমি জানো 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে নিতে পারেন উনি। হ্যাঁ আরে বাবা, উনি তো একজন ফুড ব্লগার, ওই তো ওই হালুম হুলুম রিদার নামে ওনার চ্যানেল আছে। বাবারে বাবা, ওইটুকু পেটে এতগুলো খাবার কি করে ধরে কে জানে? এই শোন, ও তো ভালো ভালো খাবার খায় তাই খেতে পারে, এ তো আর ওই তোর দোকানের বড়া পাও নয়, বেশি খাওয়া যাবে না। আচ্ছা থামবি থামবি সাবু, তুই খা মা খা। কে বলতে পারি দিদি, একদিন এই ডায়মন্ডের বড়া পাও খাওয়ারই ব্লগ বানাবে ওই হালুম হুলুম রিদান। সবাই রেডি তো? আমি যে ওর গায়ে চিপটা লাগিয়ে দিয়েছিলাম ওটা এই লোকেশনে এসেই থেমেছে। আমার মনে হয় ওরা এই বাড়ির আশেপাশে কোথাও আছে। বি অ্যালার্ট। ধরে ফেলবো স্যার। কোনো একজনকে ধরলে হবে না, সবাইকে ধরতে হবে, এটাই আমাদের কাছে বিগ চান্স। ইয়েস স্যার। খা। ও একটা ভুল হয়ে গেল বুঝলি মা, ওই নীল স্যারের ভাই এ বাড়ির সামনে পর্যন্ত এলো, অথচ ওকে ভিতরে ডাকা হলো না, শুধু মুখেই চলে গেল ছেলেটা বাড়ির বাইরে থেকেই। না না বাবা, উনি শুধু মুখে থাকেন না, তুমি জানো 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে নিতে পারেন উনি। হ্যাঁ আরে বাবা, উনি তো একজন ফুড ব্লগার, ওই তো ওই হালুম হুলুম রিদার নামে ওনার চ্যানেল আছে। বাবারে বাবা, ওইটুকু পেটে এতগুলো খাবার কি করে ধরে কে জানে? এই শোন, ও তো ভালো ভালো খাবার খায় তাই খেতে পারে, এ তো আর ওই তোর দোকানের বড়া পাও নয়, বেশি খাওয়া যাবে না। আচ্ছা থামবি থামবি সাবু, তুই খা মা খা। কে বলতে পারি দিদি, একদিন এই ডায়মন্ডের বড়া পাও খাওয়ারই ব্লগ বানাবে ওই হালুম হুলুম রিদান। সবাই রেডি তো? ইয়েস স্যার। আমি যে ওর গায়ে চিপটা লাগিয়ে দিয়েছিলাম ওটা এই লোকেশনে এসেই থেমেছে। আমার মনে হয় ওরা এই বাড়ির আশেপাশে কোথাও আছে। বি অ্যালার্ট। ধরে ফেলবো স্যার। কোনো একজনকে ধরলে হবে না, সবাইকে ধরতে হবে, এটাই আমাদের কাছে বিগ চান্স। ইয়েস স্যার। আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে, আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো, এই হ্যাঁ রে রোজ ভাত খাস ওখানে? হ্যাঁ কাকিমা খাই। কত করে চাল নেয়? হ্যাঁ রে পোস্ত টোস্ত পাস, ঝিঙে পাস, পটল? কাকিমা পটল পাই কিন্তু বড্ড দাম জানো। কত দাম? আমাদের এখানে তো 30 টাকা কেজি। কাকিমা ওখানে প্রায় 900 টাকা কেজি। বলছিস কি? তখন আরেকজন কাকিমা, মাছ বোধহয় পাস না, রুই কাতলা না? আর না কাকিমা তাও পাই, তবে ফ্রোজেন, এখানকার মতো স্বাদ হয় না কাকিমা, তা হয় না। আমাদের মতন ইলিশটা কি পাও? ইলিশও পাই কিন্তু সবই ফ্রোজেন, আর কিছুটা কপালে ওই ভাগ্য, মানে ওই মা কালীকে জপতে জপতে যায় আর যেন ভালো ইলিশটা পাই মা, আর যেন ভালো ইলিশটা পাই। তারপরে এনে দেখছি তাদের স্বাদ নেই। না, তারপরে স্বাদ নেই। সবাই তো ডাকছে, মার কার কথায় অত সারা দেবে। 2011 সালে ফ্লাইটে আমরা দিল্লি যাচ্ছিলাম মানালি বেড়াতে যাব বলে। তো হঠাৎ ফ্লাইটে শুনি যে অ্যানাউন্স করছে কেউ আছে কিনা, একজনের ডেলিভারি হবে।
ডেলিভারিটা কিন্তু ক্রিটিক্যাল ছিল, বাচ্চার নর্মাল পজিশন ছিল না। তখন এয়ার হোস্টেস দিদিদের সহায়তায় ওই টয়লেটের ওয়াশরুমের সামনে ছোট্ট স্পেসে ওকে শোয়ানো হলো, শুয়ে আমি তাকে তখন ডেলিভারিটা আমি কন্ডাক্ট করলাম। শেষমেশ একটা অ্যাম্পল কাটার, মানে তার কোনো ধার নেই, সেটা দিয়ে কোনো ক্রমে ঘষে বাচ্চাকে আমি মায়ের থেকে সেপারেট করলাম, আর আমার মাথায় রাবার ব্যান্ড দিয়ে আম্বেলিকাল কর্ডটা টাই করলাম। এরপরে ভগবানের ইচ্ছায় ওর মায়েরও প্লাসেন্টা ডেলিভারি হলো। আমার মেয়ের নাম অন্তর্লীনা, তাই আমি ও যেহেতু আকাশে হয়েছিল ওর নাম রেখেছি আকাশলীনা। বাহ, কি ব্যাপার, তুমি কোথায়? ডিপার্টমেন্টে। আচ্ছা, তো আজকে তো তোমাদের স্কুলে বৃক্ষরোপণ উৎসব। হ্যাঁ আমি জানি, আমি সব টিচারদের সাথে কথা বলে নিয়েছি, আমি সঠিক সময় পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে আমি ওই কাকুনকে এখানে রেখে গেলাম। আচ্ছা ওকে বর্তি। আচ্ছা শোনো, ভুলে যেও না, সন্ধ্যেবেলা কিন্তু সবকটা ছবি আমাকে পাঠাবে, কেমন? হ্যাঁ পাঠাবো। ওকে চলো, থ্যাংক ইউ, টাটা। বর্তি শুনুন। হ্যাঁ কি বলছি, দিনের বেলা কিন্তু কোনো লাঞ্চ অর্ডার করবেন না বর্তি, বাড়ি থেকে খাবার যাবে। লাঞ্চ? তুমি এর মধ্যে লাঞ্চটা বানাবে কোত্থেকে? বানিয়ে নিয়েছি, আমরা দুই বোন মিলে লাঞ্চ বানিয়ে ফেলেছি। আমি রাখছি, হ্যাঁ বর্তি, পরে কথা বলছি। হ্যাঁ ওকে ওকে। মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ বলুন। আপনি যতই বলুন, আমার মনে হচ্ছে এটা রেহানেরই কাজ। আমার নাতির কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এটা রাজেশ্বর চ্যাটার্জি আর রুদ্রাণী চ্যাটার্জিকে বলে দেবেন, আমার প্রাণের চেয়েও প্রিয় বাপ মা মরা আমার ওই নাতি। তার কিছু হলে আমি কাউকে ছেড়ে দেব না, কাউকে না। গায়ত্রী ম্যাডাম, অনেক ক্ষতি সবার করেছেন, এবার আপনাদের ক্ষতির পালা। তৈরি থাকুন, আপনারা সবাই তৈরি থাকুন। হ্যালো বেটা, কিছু খবর বলে? অল ওকে? মধুবনীর সঙ্গে খুব বড় দুর্ঘটনা ঘটে গেছিল, কিন্তু ও এখন স্টেবল আছে। কিন্তু মণিমা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওর উপর যে মানে অ্যাটাকটা হয়েছে তার জন্য তোমাকে সন্দেহ করছেন। বাবলু বেটা, তুমি তোমার নিজের বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি এটা বিশ্বাস করো যে তোমার মণিমা এটা করতে পারে? আমি নিজেই জানি না আমি কি করব, বুঝতে পারছি না। এই ঘটনার আকস্মিকতায় আমি নিজেই বিস্মিত। আমি কি বলবো বলুন তো আপনাকে। জীবন যে খাতে বইবে আমি সেই খাতেই চলবো। আমি নিজে জানি না আমি কি করব, বলতে পারছি না। তবু বলতে পারলেন না স্যার যে অহনা অতীত, সে সশরীরে ফিরে আসলেও জীবনে তাকে আর জায়গা দেব না, এই কথাটা আপনি বলতে পারলেন না স্যার। মাফ করবেন, হয়তো আমি আপনাকে একটু বেশি বিরক্ত করে ফেলেছি। এই ক্যাজুয়ালি তোমাকে আমার একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে। আর তো কিছুদিন, তারপর আর ভিডিও কল না, একদম কাছে পাবো তোমাকে। এইসব আজে বাজে কথা বললে কিন্তু ফোনটা আমি এক্ষুনি রেখে দেবো। ছাড়াইলে না ছাড়ে এ এমন ডোর, আমি আবার ফোন করব। আচ্ছা, ফোনটা কিসের জন্য করেছো সেটা বলবে, নাকি আজে বাজেই কথা বলে যাবে? মা বাবা আসছেন। ওনারা নিশ্চয়ই খুব অসন্তুষ্ট হয়েছেন। না, অসন্তুষ্ট হবে কিসের জন্য? তোমার পাশে তো আমায় ওনাদের নিশ্চয় শুনে ভালো লাগেনি। এই শোনো, আমার হবু স্ত্রীকে না অপাত্র বা পাত্রী কোনোটাই বলার কারোর অধিকার নেই, ইনফ্যাক্ট তোমারও সেটা নেই। সুতরাং একটু মুখ সামলে কথা বলো প্লিজ। বুঝলাম,
কি বুঝলে? বুঝলাম যে তুমি বড় বউ নেওটা হয়েছ। আগে তো বিয়ে বাড়ি হলে সবার আগে তুমি রেডি হয়ে থাকতে। এখন আর ওসব ভালো লাগে না, আমি যাব না। কেন যাবি না বলতো? কে এসে কি বলে গেল তার জন্য তুই যাবি না? বর্ষা, কেন তুই এত ভাবছিস বলতো? এসব ছোটখাটো ঘটনা তো ঘটতে। এই ঘটনাটা তোদের কাছে ছোটখাটো মনে হতে পারে, আমার কাছে নয়। পাড়ার লোক এখন মুখিয়ে আছে ঝামেলা করবে বলে, আমার মেয়েটাকে খুঁচিয়ে ঘা করবে বলে। যেখানে গেলে 5টা লোকে 5 রকম কথা বলতে পারে, সেখানে বর্ষাকে নিয়ে যাওয়ার দরকারটা কি? কাকিমা, 5 জনে 5টা কথা বলবে বলে বাড়ির শুদ্ধ লোক বর্ষাকে ফেলে রেখে আনন্দ করতে চলে যাবে? এই যে শোনো মেয়ে, মা প্লিজ, এই সমাজের কথা ভেবে সেদিন বর্ষাকে সবার সঙ্গে নিজের বাড়িতেই তুমি ফিস্ট করতে দাওনি। 7 তাড়াতাড়ি ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলে। জামাইবাবুর মতো ফুল পাল্টাতে আমি কাউকে দেখিনি। 2-1 দিন আগেই দিভাইয়ের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করলেন, আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইলেন না, স্যারের সঙ্গেও ভালো ব্যবহার করছিলেন না। আজ আমাদের বিয়ের কথা শুনে এত খুশি। শালিনী ম্যাডামের সঙ্গে তো খুব ভালো বন্ধুত্ব ছিল, শালিনী ম্যাডামের কাণ্ড শুনেও এত স্বাভাবিক থাকছেন। কি জানি মা কালী, আমার বড্ড অস্বস্তি হতে থাকে এসবে। কি ব্যাপার ফুলকি, কি এত ভাবছো? তোমার স্যার শেষ পর্যন্ত তোমাকে মন থেকে বিয়ে করছেন, তাও তোমার মুখে হাসি নেই? আহা রুদ্রদা, ফুলকি দাস বলে কি ওর লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, ও তাই তো। এই ফুলকি লজ্জা পেয়েছে, এই লজ্জা পেয়ে বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি। কতবার বাড়িতে ওরা আমি মুখস্থ করতে করেছিলাম, কতবার শেখাইলাম, তখন প্র্যাকটিস করতে করেছিলাম, ও কিন্তু ভালোই করেছিল, তখন কিন্তু ভুলে নাই। আরে না না, লোক দেখা ভুলে গেছে আসলে। আরে বাবা, ভুলে গেছি। ছোট এক ডাল ধরেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাট করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। তোমার বাবার সঙ্গে তুমি প্রথম কি রান্না করেছিলে? ফার্স্ট টাইম হচ্ছে আমি যখন রান্না ট্রাই করেছি, মাটন কষা হয়েছে না ওটা যে পুড়ে গেছে ওটা বুঝতে পারছি না, পুরো তলার দিকটা পুড়ে গেছিল। প্রেসার কুকারে মানে জল কম হয়েছিল, নুন দিতে ভুলে গেছিল, মানে যা তা অবস্থা হয়েছিল। তারপরে মাটনটা খেয়েছিল কে? মা, বাবা, আমি 3 জনই। বাবা নিশ্চয়ই ভালোবেসেই খেয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই আর কি, আমি খেতে পারিনি। আমি যেতে পারবো না বাবা। কি বললি, যেতে পারবি না? আচ্ছা, ওনার স্ত্রী যাবেন না বলে উনিও যাবেন না? হ্যাঁ, আরে বাবা, যদি উনি চলে যান তাহলে ওনার ম্যাডাম একা হয়ে পড়বেন না, বোর হয়ে যাবেন না? এমন কিছু না, আমি আর সাথী কালকে ব্রত পালন করব। এই ইন্দ্র, কাল আবার কিসের ব্রত রে? কি করবে জেনে? আরে ব্রতের কথা বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু পরিবারের সঙ্গে যাবি তো? বললাম তো যেতে পারবো না। কি বললি? না বললাম, যেতে পারবো না।
এত সুন্দরী কন্যা আমার চোখ কি করে এড়িয়ে গেল? তোমার লজ্জা হওয়া উচিত বানাসুর, লজ্জা হওয়া উচিত। একে তো তোমার অনেক আগেই অর্ধাঙ্গিনী করা উচিত ছিল। হ্যাঁ, প্রথমে আমি ওকে বিবাহ করব, ওকে নিজের স্ত্রী বানাবো, তারপর অন্য কাজ।